এটা ম্যাজিস্ট্রেটের সাথে কানেক্টেড একটা ব্যাপার। কোর্টে যে আমরা বললাম না যৌতুক মামলা করে, এটা হলো নালিশ। আর যদি যেটা থানায় করা যায়, চুরি ডাকাতি জাতীয় মামলাগুলি, বিভিন্ন ধরনের অপরাধ নিয়ে এটা বলা হচ্ছে এজাহার। এজাহার ইংলিশের নাম হচ্ছে গিয়ে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, সংক্ষেপে আমরা বলি এফআইআর। আর এটাকে বলে কমপ্লেন্ট। কমপ্লেন্ট মানে কমপ্লেন থেকে কমপ্লেন্ট কথাটা আর কি, কমপ্লেন্ট। টি হবে কিন্তু লাস্টে, টি আছে এটার মধ্যে। আমরা নর্মালি নালিশ দিতে গেলে বলি কমপ্লেন, আপনার নামে কমপ্লেন আসছে, আর কোর্টেরটার মধ্যে একটা টি থাকবে, কমপ্লেন্ট। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে এজাহার সম্পর্কে আমাদের ফৌজদারিতে 154-তে বলা আছে। আর নালিশ কী হইব, এটা 4-এর এইচে বলা আছে। এটা বাংলাতে ইচ্ছা বলে ABCDEFGH ক খ গ ঘ ঙ চ ছ জ বলতে পারবেন। 4-এর জতে, আর নাহলে 4 ধারা বলা আছে। জ অমন নাই, 4-এর বলা আছে। হ্যাঁ, এইচ মনে রাখার দরকার নাই, 4-এর আছে, চলবে। কারণ সব সংখ্যা 4-এর, যত সংখ্যা আছে ফৌজদারি কার্যবিধির সব 4-এর। না, 4 নম্বর ধারাটার 1 উপধারায় না, 4 নম্বর এক একটা ধারা এক একটা বিষয় নিয়ে আলোচনা করছে। 4 নম্বর 1 উপধারায় সব সংখ্যা দেওয়া আছে। 4-এর ভিতরে ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ট ঠ এরকম আছে। 4 সংজ্ঞা মানে 4-এর যা সংজ্ঞা। ওই যে বললাম যেভাবে বের করবেন, 4-এর পর ব্রেকেটে 1 দিবেন, এরপর আপনি এইচ দেন বা বর্গীয় জ দেন, আপনার ইচ্ছা। ওইটা ব্রেকেট ছাড়া। ও ব্রেক ও উপধারা, না 1 হচ্ছে উপধারা, আর এটা হচ্ছে উপধারা আর কি, মানে উপধারার ভিতরে। হ্যাঁ, ভাড়াটিয়া, সাবলেট, সাবলেট, অনেকে এরকম যেভাবে বোঝেন আর কি আপনারা। তাহলে এগুলো হচ্ছে সহজ করে মনে রাখার পদ্ধতি, জটিল না দরকার নেই। এজাহার দায়ের কালে শপথ পাঠ করতে হয় না, মানে থানায় মামলা দায়ের করতে গেলে শপথ করতে বলতে হয়। ফৌজদারি মামলা দায়ের করতে গেলে, নালিশ করতে গেলে কাঠ করে দাঁড়ায় বলতে, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। থানায় এটা কার কাছে শপথ করবে? থানায় কোনো শপথ না, শপথ হচ্ছে কোর্টে। আমাদের একটা আইনই আছে, শপথ আইন, ওথ অ্যাক্ট। ওথ মানে হচ্ছে শপথ, OATH, দ্য ওথ অ্যাক্ট। কই শপথ করবেন বলে দেওয়া আছে। রাস্তাঘাটে কসম খাওয়ান যাব না, কসম খাওয়ারও প্লেস আছে। কসম মানে শপথের অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে, না ওইটাই বললাম যে আমরা যে শব্দটাকে বলি, মানে শপথ মানে একজনের কসম। এরপর হচ্ছে এজাহার করতে হয় ওসির কাছে, আর নালিশ তো করা যাবে ম্যাজিস্ট্রেটের কাছে, এটা আমরা জানি। আমলযোগ্য অপরাধ হইলেই থানায় করা যাবে, আর ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য কারণ আমলযোগ্য দুইটা করা। আমলযোগ্য হইলে তো সরাসরি ওদিকে করতে পারবো, আর আমলযোগ্য হইলে তো পুলিশে নিজে ওখানে পাঠাবে যে স্যার জিডিটা বলছিল যে মারধরের শিকার হইতে পারো, মারধরের শিকার হয়েছে, আপনার অনুমতি দিলে আমরা তদন্ত শুরু করবো। অযোগ্য না কথা জিডি হোক, কিন্তু জিনিসটা হচ্ছে মামলা দায়েরের জন্য তো জিডির থেকে মামলা হলে তো ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। আর নালিশি মামলা চালু করলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, কিন্তু আমলযোগ্য মামলা গ্রহণ করতে তো পুলিশের কারণ অনুমতি লাগে না। আমল অযোগ্য হলে আর নালিশি মামলা হলে ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগে। আমলযোগ্য হলে তো এটা লাগতেছে না, দরকার কি। এরপর হচ্ছে আমলযোগ্য অপরাধে এজাহার করলাম, আর এটাতে গেল। এবার হচ্ছে গ্রেফতার। এজাহার দেওয়ার পরপরই আমরা গ্রেফতার করেছি, এজাহার হওয়ার পরপরই ধরা যাবে। কিন্তু আমলযোগ্য আর আমলযোগ্যের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের পারমিশন, ম্যাজিস্ট্রেট যদি ওয়ারেন্ট দেয় তাহলে ধরতে পারবে, শুধু ওয়ারেন্ট না দেয় এজাহারটার মধ্যে পুলিশের হাতে থাকে, আর
আমলযোগ্য আর নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের হাতে থাকে। এরপর হচ্ছে অব্যাহতির ব্যাপার স্যাপার। পুলিশের কাছে মামলা দায়ের করার পর পুলিশ যদি তদন্ত রিপোর্টের মধ্যে দেখে সত্যতা নাই, তাহলে পুলিশ তাকে তার সম্বন্ধে একটা রিপোর্ট প্রস্তুত করে কোর্টে পেশ করবেন যে উনি এটার মধ্যে সম্পৃক্ত না বা ওনার মধ্যে সম্পৃক্ত পাওয়া যায় নাই। আর নালিশি মামলার ক্ষেত্রে মামলা করার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে সত্যতা নাই, তাহলে ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিয়ে দিন। এটা আমরা একটু ডিটেল পড়বো, নালিশটা আমরা যখন পড়বো তখন ক্লিয়ার হয়ে যাবে স্যার কেমনি কি। এগুলো এজাহার এবং নালিশ সংক্রান্ত বিষয়গুলো, এগুলো হলো কোর্ট কেন্দ্রিক ল্যাঙ্গুয়েজ। এটা যদি আপনি ক্লিয়ারলি না বোঝেন, আপনি কোর্ট ডিল করা আপনার জন্য মুশকিল হবে। এজাহার কি, নালিশ কি, জিডি কি, তিনটা জিনিস ক্লিয়ার থাকলে কই কী করে, কোন জায়গায় কী কাজ, এগুলো আপনার জানা থাকা প্রয়োজন।